আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ১০১ থেকে ১১০ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ধারাগুলো আলোচনা করেছিলাম এবং একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করছি সবাই করেছেন কাজগুলো। আজকে আমরা ১১২ থেকে আলোচনা করব। ১১১ ধারাটি বাতিল। তাহলে ১১২ থেকে আলোচনা করি। ১১২ থেকে ১২৪ পর্যন্ত এমসিকিউ এর জন্য এখান থেকে লিখিত প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারেই কম। ১১২ থেকে ১২৪ পর্যন্ত ১২৬ পর্যন্ত মূলত এখান থেকে এমসিকিউ হইতে পারে। লিখিত প্রশ্ন হওয়ার নজির নাই। তারপরেও যদি কখনো অ্যাক্সিডেন্টালি হয়ে যায় তাহলে তো কিছু করার নাই। তারপরে আমরা প্রত্যেকটা ধারার ডিটেইলস বা সারাংশটা জেনে রাখবো আরকি। তাহলে ১১২ ধারায় কি বলছে? ১১২ ধারায় বলতেছে যে, এই যে ১০৭, ৮, ৯, ১০ ৬ বাদে আরকি। এই ৪ টা ধারায় যদি কোন ম্যাজিস্ট্রেট কি করতে চান? যে কোন ব্যক্তিকে কারণ দর্শাতে চান, তাহলে কেন কারণ দর্শাবেন? এই বিষয়টা সারাংশ লিখে দিবেন এবং কত টাকার বন্ড সম্পাদনের জন্য আদেশ দিবেন এবং এর পরিমাণ এবং মেয়াদকাল এবং যদি জামিনদার সহ কারণ দর্শানোর নোটিশে উল্লেখ থাকে তাহলে এই জামিনদারের সংখ্যা কতজন জামিনদার লাগবে, জামিনদারদের চরিত্র কি ধরনের হতে হবে এবং শ্রেণী উল্লেখ করে লিখিত আদেশ দিবেন। ১১২ ধারাটা হলো যে ১০৭, ৮, ৯, ১০ এই ৪ টা ধারায় যদি কোন ব্যক্তিকে কারণ দর্শাতে চান, তাহলে কেন কারণ দর্শাবেন এই বিষয়টার উল্লেখ করবেন সংক্ষিপ্ত আকারে এবং কত টাকার জন্য বন্ড সম্পাদন করবেন, কত দিনের জন্য বন্ডের মেয়াদ থাকবে এবং জামিনদার যদি উল্লেখ থাকে তাহলে জামিনদারের সংখ্যা, শ্রেণী এবং চরিত্র কি হবে এই বিষয়গুলো উল্লেখ করে লিখিত আদেশ দিবেন ১১২ ধারা অনুসারে। তাহলে এটা হলো একটা অবজেক্টিভ এর জন্য অথবা আমাদের জানার জন্য ১১২ ধারাটা গুরুত্বপূর্ণ না হতো। এরপর আসি ১১৩ ধারা। ১১৩ ধারায় বলতেছে যে যে ব্যক্তিকে এই মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে, ওই ব্যক্তি যদি ওই সময় আদালতে উপস্থিত থাকে, তাহলে ওই ব্যক্তিকে ওই আদেশটি পড়ে শোনালেই হবে অথবা সেই ব্যক্তি যদি চায় তাহলে ওই আদেশের সারাংশ কি তাকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে। তাহলে ১১৩ ধারাটা হচ্ছে যে যাকে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে, ওই ব্যক্তি যদি ওই সময় আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে ওটা পড়ে শোনাইলেই হবে। আর যদি সেই ব্যক্তি না বুঝে তাহলে এটা ব্যাখ্যা করে এর সারাংশটা বুঝাইয়া দিতে হবে। এরপর আসি ১১৪ ধারা। ১১৪ ধারায় বলতেছে যে যদি ওই ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে, কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দেওয়া হবে। এই ব্যক্তি যদি উপস্থিত না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন। এবং ওই ব্যক্তি যদি অন্য কোনো অফিসারের হেফাজতে থাকে, মানে অন্য কোনো মামলায় যদি অ্যারেস্ট থাকে অথবা অন্য কোনো আদালতে কোনো বিচারের জন্য গ্রেফতার থাকে, তাহলে যেই অফিসারের অধীনে সেই ব্যক্তি আটক আছে বা গ্রেফতার আছে, হেফাজতে আছে, ওই ব্যক্তিকে আদেশ দিয়ে ওয়ারেন্ট ইস্যু করবেন হাজির করার জন্য। তাহলে যদি সেই ব্যক্তি আদালতে উপস্থিত থাকে, যে ব্যক্তির প্রতি মুচলেকা সম্পাদনের আদেশ দিবে আদালত, তাহলে তাকে পড়ে শোনাইতে হবে অথবা সেই ব্যক্তি চাইলে ব্যাখ্যা করে বুঝাইতে হবে ১১৩ ধারায়। আর ১১৪ ধারায় বলতেছে যদি সেই ব্যক্তি উপস্থিত না থাকে, তাহলে ওই ম্যাজিস্ট্রেট কি করবে? ওই ব্যক্তির প্রতি সমন ইস্যু করবে। আর যদি ওই ব্যক্তি অন্য কোনো অফিসারের হেফাজতে থাকে, তাহলে ওই অফিসারের প্রতি কি করবেন? ওয়ারেন্ট ইস্যু করবেন ওই ব্যক্তিকে হাজির করার জন্য। তবে যদি কোনো পুলিশ রিপোর্ট বা অন্য কোনো সোর্স মারফতে ম্যাজিস্ট্রেট এই মর্মে উপনীত হয় বা বিশ্বাস করেন যে যদি ওই ব্যক্তিকে গ্রেফতার করা না হয় জরুরি ভিত্তিতে তাহলে শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা রয়েছে, তাহলে আদালত কি করবেন? সমন দিবেন না, সরাসরি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারবেন। তাহলে ১১৩ ধারায় পাচ্ছি উপস্থিত থাকলে পড়ে শোনাইলে হবে। ১১৪ ধারায় পাচ্ছি উপস্থিত না থাকলে সমন দিবেন। তবে অন্য কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তির নিকট যদি হেফাজতে থাকে, তাকে হাজির করার জন্য আদেশ দিয়ে ওয়ারেন্ট ইস্যু করবেন। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে ওই ব্যক্তিকে কোনোভাবেই আসলে ছেড়ে দেওয়ার না, এই ব্যক্তি যদি খোলা মানে মুক্তভাবে চলাফেরা করে তাহলে কোনো এলাকার শান্তি ভঙ্গ হইতে পারে, তাহলে ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন। এরপরে আসি আমরা ১১৬ ধারা। ১১৬ ধারায় বলতেছে যে শান্তি রক্ষার মুচলেকার জন্য যাকে আদেশ দেওয়া হইল, সেই ব্যক্তিকে যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে ব্যক্তিগত হাজিরা মওকুফ করতে পারবেন ম্যাজিস্ট্রেট। মানে হলো তার নিজের হাজির হয়ে উপস্থিত হয়ে ওই শান্তি রক্ষার মুচলেকার বিষয়ে
আইনি কার্যক্রম গ্রহণ করতে হবে না। তিনি উকিল মারফতে এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবেন। এইরকম আরেকটি ধারা আছে ২০৫ ধারা। ফৌজদারি কার্যবিধি ২০৫ এ গিয়ে বলতেছে যে ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে উকিলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। ২০৫ এ হইল আসামিকে, আর ১১৬ তে হচ্ছে যাকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে আদালত যুক্তিসঙ্গত কারণ থাকলে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারেন বা মওকুফ করতে পারেন তার ব্যক্তিগত হাজিরা। তারা উকিলের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করতে পারবে। মূলত আমরা এই যে ২০৫ এর প্রয়োগটা দেখি রাজনৈতিক ক্ষেত্রে। অনেক সময় দেখবেন যে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে হাজির না হইলেও মূলত আদালতের নিয়ম কি যে আসামি নিজে গিয়ে হাজির হবে। কিন্তু যখন আদালতের কাছে যুক্তিসঙ্গত কারণ থাকে যে আসামি আসলে যুক্তিসঙ্গত কারণে উপস্থিত হতে পারছে না, তখন উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য আদালত অনুমতি দিতে পারেন। তাহলে ১১৬ আর ১০৫ এর মধ্যে মূল পার্থক্য হইল ২০৫ এ হইল আসামি যার বিরুদ্ধে মামলা হয়েছে এরকম ব্যক্তি, আর ১১৬ তে হইল যাকে শান্তি রক্ষার মুচলেকা কেন সম্পাদন করা হবে না মর্মে কি করা হয়েছে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে, ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ দিতে পারেন। এইগুলো অবজেক্টিভের জন্য। অবজেক্টিভ আসবে এইভাবে যে কোনো ব্যক্তিকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে ওই ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ করতে পারে কোন ধারার ক্ষমতা বলে, এইভাবে আসতে পারে। এরপরে আমরা চলে যাব সরাসরি ১২৩ এ চলে যাব। মাঝখানে আর অনেকগুলো ধারা আছে, অনেক ডিটেইলস, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নাই, যার কারণে আমি এই ধারাগুলো স্কিপ করলাম। ১২৩ এ চলে যাব। ১২৩ এ ৬টা উপধারা আছে, তবে আমরা সবগুলো উপধারা পড়বো না, আমরা মাত্র ২টা উপধারা পড়বো অবজেক্টিভের জন্য তাও। ১২৩ এর ৫ এবং ৬ উপধারা পড়বো। ১২৩ এর মূল বিষয় হলো এই যে জামানত প্রদান করতে হয় শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকার ক্ষেত্রে, এই জামানত প্রদান যদি করতে কেউ ব্যর্থ হয় তাহলে মূলত তার বিরুদ্ধে কি ধরনের আইনি প্রক্রিয়া বা কারাদণ্ড বা কি শাস্তি প্রদান করা হবে, এই বিষয়গুলো ১২৩ এ আলোচনা করা হয়েছে। এখানে ২টা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে। একটা হলো ১২৩ এর ৫ উপধারায় এখানে বলছে যে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনে জামানত প্রদানে ব্যর্থতার দায়ে প্রদত্ত কারাদণ্ড হবে বিনাশ্রম। অর্থাৎ কাউকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের জন্য আদালত আদেশ দিল এবং ওইখানে যে পরিমাণ অর্থ বিষয়ে বন্ড যে পরিমাণ অর্থের জন্য বন্ড দেওয়ার জন্য আদালত বলে সেই ব্যক্তি যদি সেই পরিমাণ টাকাটা দিতে না পারে তাহলে তাকে যে শাস্তিটা দেওয়া হবে, যে কারাদণ্ডটা দেওয়া হবে, এই কারাদণ্ডটা হবে বিনাশ্রম। অর্থাৎ সে শুধু খাবে ঘুমাবে জেলখানায় গিয়ে, তার কোনো কাজ করতে হবে না। এরপরে ১২৩ এর ৬ উপধারায় গিয়ে বলছে যে যদি ফৌজদারি কার্যবিধির ১০৮ ধারা অনুসারে কাউকে সদাচরণের মুচলেকা সম্পাদনের জামানত প্রদানে ব্যর্থ হয় তাহলে ওই ব্যক্তির কারাদণ্ডটা হবে বিনাশ্রম। ১০৫ এ কি শান্তি রক্ষার মুচলেকা, আর ১০৬ এ সদাচরণের মুচলেকা বলতেছে। তাহলে সদাচরণের মুচলেকার ধারা কয়টা? ৩টা, ১০৮, ১০৯, ১১০। শুরুতে বলতেছে যে ১০৮ ধারা অনুসারে কাউকে যদি সদাচরণের মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দেয় এবং ওই ব্যক্তি যদি ওই বন্ডের টাকাটা প্রদানে ব্যর্থ হয় তাহলে তার কারাদণ্ড হবে বিনাশ্রম। আর যদি ১০৯ বা ১১০ ধারা অনুসারে সদাচরণের মুচলেকার জন্য আদেশ দেয় এবং ওই ব্যক্তি যদি বন্ড সম্পাদনে ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার দায়ে ম্যাজিস্ট্রেট তাকে সশ্রম অথবা বিনাশ্রম যে কোনো প্রকার কারাদণ্ড প্রদান করতে পারবে। তাহলে শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে জামানত প্রদানে ব্যর্থতার দায়ে কারাদণ্ড হবে বিনাশ্রম, আর সদাচরণের মুচলেকার ক্ষেত্রে সশ্রমও হতে পারে বিনাশ্রমও হতে পারে। এটা কিন্তু আমরা একটা পার্থক্যের মধ্যে ঢুকায়া দিতে পারি। আমি দেখবো না যদি ওই ৭টার মধ্যে এই ২টা উপাদান না থাকে তাহলে এটা এখান থেকে একটা উদাহরণে ঢুকায়া দিব। এরপরে চলে যাই আমরা ১২৪ ধারা। ১২৪ ধারায় কি বলতেছে যে শান্তি রক্ষা অথবা সদাচরণের মুচলেকা সম্পাদনের জামানত প্রদানে ব্যর্থতায় যে কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তিকে যদি মুক্তি দিলে সমাজে কোনো লোকদের কোনো বিপদ ঘটবে না, অশান্তি ঘটবে না, এই মর্মে যদি জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় মত প্রকাশ করেন তাহলে তিনি কি করতে পারবেন? ওই দণ্ডিত ব্যক্তিকে অব্যাহতির আদেশ দিতে পারবেন।
তাইলে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই ব্যক্তিকে শান্তি রক্ষা অথবা সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি কি জামানত প্রদানে ব্যর্থ হয়েছে, এই ব্যক্তিকে যদি কারাদণ্ড না দিয়ে এমনি ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো ব্যক্তির অশান্তি হবে না, কোনো বিশৃঙ্খলা করবে না। জেলা ম্যাজিস্ট্রেট যদি এরকম মনে করেন তাহলে তাকে কি করতে পারেন, ওই দণ্ড থেকে মুক্তি দিতে পারেন। কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জামানত প্রদানে ব্যর্থ হয় আর এই জামানত প্রদানের ব্যর্থতার দায়ে যদি তাকে কারাদণ্ড দেওয়া হয়, আর জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আসলে কারাদণ্ড দেওয়ার দরকার নাই, একে যদি আমি ছেড়েও দেই এ আসলে অশান্তি করবে না, তখন উনি এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অব্যাহতির আদেশ দিতে পারবেন। এবং জেলা ম্যাজিস্ট্রেট কি এই জামানতের অর্থের পরিমাণ বা জামিনদারের সংখ্যা অথবা অথবা সময়ের কি করতে পারবেন, পরিমাণের হ্রাস করতে পারবেন। তবে যদি উক্ত আদেশ তার আদালত অপেক্ষা উচ্চতর আদালতের না হয়, মানে জেলা ম্যাজিস্ট্রেটের নিচের কোনো আদালতের কোনো এরকম জামানত প্রদানের আদেশ দেওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট চাইলে সেই আদেশে যে অর্থের জন্য আদেশ দেওয়া হয়েছে, ধরেন 10,000 টাকা জামানত রাখার জন্য বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট এটাকে 9,000, 8,000, 2,000, 1,000 করতে পারবেন। বলা হইলো যে 1 বছর বা 3 বছরের জন্য সেই জামানতটা প্রদান করতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট চাইলে 3 বছরকে কমায়া 1 বছর করতে পারবেন। অথবা অন্য কোনো এই আদেশের জামিনদারের সংখ্যা যে 4 জন জামিনদার লাগবে, তো জেলা ম্যাজিস্ট্রেট চাইলে 2 জন বা 1 জন জামিনদারে এইরকম হ্রাস বা পরিবর্তন করতে পারবেন। তবে যদি ওই আদালতের আদেশ জেলা ম্যাজিস্ট্রেটের উপরের কোনো আদালতের আদেশ না হয়, মানে হাইকোর্ট যদি কাউকে এরকম নির্দেশ দেয় বা দায়রা আদালত যদি কাউকে নির্দেশ দেয়, তাহলে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট এই ক্ষেত্রে পারবে না। তাহলে মূল বিষয়টা বুঝছেন, জেলা ম্যাজিস্ট্রেটের বিশাল ক্ষমতা, কিন্তু তার উচ্চতর আদালতে যদি সেই আদেশটা দেয় সেটা পারবে না। নিম্নপদস্থ কোনো আদালত যদি দেয় তাহলে সেই আদেশটা উনি কাটছাট করতে পারবেন। এরপর 125 ধারা অবজেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা। 125 ধারাটা আপনারা অবশ্যই অবজেক্টিভের জন্য 3 স্টার দিবেন। এটা হলো শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা বাতিলের ক্ষমতা। এটা থেকে অবজেক্টিভ হয় যে সদাচরণ বা শান্তি রক্ষার মুচলেকা বাতিলের কে আদেশ দিতে পারেন, বাতিলের আদেশ কে দিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট। আর কোন ম্যাজিস্ট্রেটের কথা 125 ধারায় বা এই অধ্যায়ে আলোচনা করা হয় নাই। বলা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন জেলায় তার আদালত অপেক্ষা উচ্চতর নয় এমন কোন আদালতের আদেশ দ্বারা সম্পাদিত শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ বাতিল করতে পারেন। এখন ধরেন তার এখতিয়ারধীন এলাকার মধ্যে তো আরো বড় আদালতও থাকতে পারে, সেই আদালত যদি শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার জন্য কোনো ব্যক্তিকে আদেশ দেয়, সেই আদেশ কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারবে না। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের নিচের কোনো আদালত যদি কোনো ব্যক্তিকে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দেয়, আদালত সেই আদেশটা বাতিল করতে পারবেন। এরপরের ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 126 ধারা। 126 ধারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা। এখানে বলা হচ্ছে যে জামিনদারের অব্যাহতি। একজন জামিনদার হইল, হওয়ার পর মনে হইতেছে যে যার জন্য জামিনদার হইল সেই ব্যক্তি সুবিধার না, অথবা কোনো কারণে তিনি আর জামিনদার থাকতে চাচ্ছেন না, তখন তিনি কি করবেন? এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে যে কোনো ব্যক্তি শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকায় জামিনদার অব্যাহতির পদ্ধতি কি বা অব্যাহতি পাওয়ার পদ্ধতি কি, অথবা জৈনেক ক জৈনেক খ এর শান্তিরক্ষার মুচলেকার কি হইলো, জামিনদার হয়েছিল, এখন উনি জামিনদার হতে অব্যাহতি পাওয়ার জন্য করণীয় কি তার, এই ধরনের। যদিও এগুলো খুব আমার কাছে মনে হয় না হইতে পারে, তারপরেও হইলে এই টাইপের কিছু প্রশ্ন হইতে পারে যে কোনো ব্যক্তি জামিনদার হয়েছিল এখন হইতে চায় না, অব্যাহতি চায়, সে কি করবে? তাহলে প্রথম যে কাজটা করতে হবে, অব্যাহতি পাইতে হলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? বন্ড বাতিলের আবেদন জানাবেন যে আমি আসলে এই বন্ডটা বাতিল করতে চাই, যে চুক্তি করছিলাম যে এই ব্যক্তিকে আমি দেখে শুনে রাখবো, সে কোনো অশান্তি করবে না, এই চুক্তিতে আমি আর থাকতে চাচ্ছি না, এই বন্ড আর কার্যকর থাকুক, এটা আমি চাচ্ছি না। তখন জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? আবেদন দিবেন। এই আবেদন পাওয়ার পর যে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন দিবে সেই ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির প্রতি সমন ইস্যু করবে, যে ব্যক্তির জামিনদার এই ব্যক্তি হয়েছিল, ওই ব্যক্তিকে
ডেকে পাঠাবে যে ভাই তোমার তো জামিনদার থাকতেছে না, তুমি পরিবর্তে অমুক নতুন জামিনদার দাও। এটা হলো ওই ব্যক্তির কাজ। তাইলে জামিনদার অব্যাহতি পাইতে হলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যে কোনো ব্যক্তি জামিনদার হতে অব্যাহতি পেতে হলে কার নিকট আবেদন করতে হবে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটও হইতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও হইতে পারে, কিন্তু এটা যদি প্রথম শ্রেণী বা যে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে দেয়, এটা কিন্তু দাগানো যাবে না। এরপরে আমরা আজকের এই অধ্যায়টা শেষ করব, আমরা নতুন অধ্যায়ে যাব, নবম অধ্যায়ে যাব, অষ্টম অধ্যায় শেষ। তাহলে 112 থেকে 126 এখানে আসলে অবজেক্টিভ ছাড়া লিখিত পরীক্ষার কোনো গুরুত্বপূর্ণ ধারা নাই। তা আমরা আসলে ধারা পড়ার ক্ষেত্রে এইভাবে যদি পড়ি তাইলে আসলে মাথায় প্যারা হবে না যে 565টার ধারা, এই প্যারাটা হবে না। আর 565 ধারা নাই, 420টার মতো ধারাই আছে, বাকি ধারাগুলা বাতিল। এরপরে আমরা অল্প কয়েকটা ধারা পড়লে দেখবো যে মাঝখানে অনেক গ্যাপ। তাহলে প্যারা নেওয়া যাবে না। আমাদের লিখিত পরীক্ষার জন্য যে 42, 43, 46 এইখানে অল্প কিছু ধারা পাইছি, এখন আবার মাঝখানে অনেকটা গ্যাপ। এখন আবার 127 থেকে লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য ধারা পড়বো আমরা। এই নবম অধ্যায়টা কি? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি, যেটা ফৌজদারি কার্যবিধির 127, 28 ও 29 ধারা, এই তিনটা ধারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি, সাধারণ পদ্ধতি। তাহলে 127 আমরা চলে যাই। 127 কি বলতেছে? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী কে? এসিলেন্ট, এই টাইপের যারা অ্যাডমিন ক্যাডারের ম্যাজিস্ট্রেট, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট ইংরেজিতে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ মানে ওসি, এই দুইজন ব্যক্তি কি করতে পারবেন? কোন বেআইনি সমাবেশ বা শান্তি বিঘ্নিত হতে পারে এমন 5 বা ততোধিক ব্যক্তির কোন সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন। এইরকম আদেশ পাওয়ার পর ওই সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির দায়িত্ব কর্তব্য হবে ওই সমাবেশ ছেড়ে চলে যাওয়া বা পরিত্যাগ করা বা ছত্রভঙ্গ হওয়া। তাহলে 127 অনুযায়ী এখানে একটা অবজেক্টিভ যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য কে আদেশ দিতে পারেন। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার অফিসার ইনচার্জ এই দুইটা পদকেই এন্ডোর্স বা উল্লেখ করা আছে। এর বাইরে কিন্তু অবজেক্টিভে আপনারা দাগাবেন না। পুলিশ সুপার কেউ বলে নাই বা পুলিশ কমিশনার কেউ বলে নাই। এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকলে উনি দিবেন, আর উনি না থাকলে অফিসার ইনচার্জ নিজে উপস্থিত থেকে দিতে পারবেন। তাহলে একজন সাব ইন্সপেক্টর কি দিতে পারবেন? এই ক্ষেত্রে আইনে উল্লেখ নাই। এইটা আর কোন কোন জায়গায় উল্লেখ আছে? এটা পুলিশ আইনের 30-এর ক এর 1 উপধারায় সেম কথাটাই আছে যে ছত্রভঙ্গ করার পদ্ধতি। এছাড়াও আছে পুলিশ রেগুলেশনসের 142 ধারায়, এখানেও এই কথাটাই বলা আছে যে কোনো বেআইনি সমাবেশ থাকলে নির্দেশ দিলে এদের দায়িত্ব হবে কি? ছত্রভঙ্গ হওয়া। তাহলে লিখিত প্রশ্ন কি হবে? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি আলোচনা করুন ফৌজদারি কার্যবিধির আলোকে। তখন আমরা এই 127 থেকে আলোচনা শুরু করব। এরপরে 128 ধারায় বলতেছে যে এই জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তির আহ্বান। বেসামরিক শক্তি কি? সামরিক শক্তির বাইরে যে শক্তি আছে ওইগুলো হলো বেসামরিক শক্তি। তাহলে সামরিক শক্তি কোনটা? সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনী হলো আমাদের আর্ম ফোর্সেস বা সামরিক বাহিনী। এই 3 বাহিনীর কোনো পুরুষ সদস্য ছাড়া বাকি অন্য কোনো ব্যক্তির সাহায্য নেওয়া যাবে 128 ধারা মোতাবেক। মানে পুলিশ কোনোভাবেই সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারতেছে না, অপারগ হয়েছে, তখন পাবলিকের সাহায্য নিতে পারবে। তবে ওই পাবলিক অবশ্যই সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীর সদস্য হইতে পারবে না। এই 3 বাহিনীর সদস্য ব্যতীত অন্য যে কোনো ব্যক্তির কি করতে পারবে? সাহায্য নিতে পারবে। তাহলে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ প্রাপ্তির পরেও যদি ওই সমাবেশে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ না হয় এবং জনসমাবেশ ছত্রভঙ্গ হবে না মর্মে সংকল্প প্রকাশ পায়, মানে এরা আসলে ছত্রভঙ্গ হবেই না এরকম জোরালো কার্যক্রম দেখা যাচ্ছে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ বল প্রয়োগ করে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবে, প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে ছত্রভঙ্গ হওয়ার জন্য। তাহলে এটা আসলে গ্রেফতারের মতোই। প্রথমে কি গ্রেফতারের ক্ষেত্রে কথা বা কাজের দ্বারা গ্রেফতার করতে হবে, যে আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট। সে যদি অ্যারেস্ট হয় আলহামদুলিল্লাহ, না হইলে কি করতে হবে? পরে বলছে দেহ স্পর্শ করে গ্রেফতার করা যাবে। এখন দেহ স্পর্শ করে যদি গ্রেফতার করা না যায় তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করা যাবে, আইনসঙ্গত উপায়ে বল প্রয়োগ করা যাবে। এরপরে আছে যে
যদি সে বাধা প্রদান করে প্রয়োজনীয় বল প্রয়োগ করা যাবে। এখানেও সেম কাহিনী। প্রথমে বলতেছে যে কেউ যদি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে অথবা ৫ বা ততোধিক ব্যক্তি এমন কোনোভাবে মিলিত হয় যাতে জনশান্তি বিঘ্নিত হইতে পারে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ওসি তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিবেন। আদেশ পাওয়ার পর তাদের দায়িত্ব হবে পরিত্যাগ করা ওই স্থান অথবা ছত্রভঙ্গ হওয়া সমাবেশ থেকে। ১২৮ বলতেছে যে যদি আদেশ দেওয়ার পরও ছত্রভঙ্গ না হয় এবং বোঝা যায় যে এরা ছত্রভঙ্গ হবে না, দৃঢ় সংকল্প, তাহলে ওই উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ বল প্রয়োগ করে এটা ছত্রভঙ্গ করতে পারবে। মানে লাঠি চার্জ, টিয়ার শেল যা যা প্রয়োজন এটা করতে পারবে। এবং বাংলাদেশের সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীর পুরুষ ব্যতীত অন্য সাধারণ নাগরিকদের নিকট থেকে সাহায্য দাবি করতে পারবেন এবং অংশগ্রহণকারীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য গ্রেফতার করা যাবে। তাহলে সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীর পুরুষ ব্যতীত, তখন কিন্তু যখন এই আইনটা প্রণয়ন করা হয় তখন কিন্তু আসলে সেনা, নৌ, বিমান বাহিনীতে নারী নিয়োগ ছিল না। যার কারণে এখানে স্পষ্টভাবে শুধু পুরুষের কথা বলা হচ্ছে যে সেনা, নৌ, বিমান ৩ বাহিনীর পুরুষ ব্যতীত অন্য সাধারণ নাগরিকদের নিকট থেকে সাহায্য দাবি করতে পারবেন যে আমাদেরকে হেল্প করেন এই সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। জনসাধারণের সাহায্য নেওয়া যাবে এবং অংশগ্রহণকারীদেরকে কি করা যাবে? গ্রেফতার করা যাবে। তাহলে এটা আর কোথায় আছে? পুলিশ আইনের ৩০-এর ক-এর ২ উপধারায় আর পুলিশ রেগুলেশনস ১৪৩ এবং ৩১৬, মানে বিনা পরোয়ানায় গ্রেফতারের কথা বলা হয়েছে, এই জন্য ৩১৬ টানলাম। তাহলে ১২৮ সাথে সম্পর্ক পুলিশ আইনের ৩০-এর ক-এর ২ আর পুলিশ রেগুলেশনস ১৪৩। আর যেহেতু বিনা পরোয়ানায় গ্রেফতারের একটা প্রসঙ্গ আছে এই জন্য ৩১৬। এরপরে হলো যে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে জনগণের সাহায্য নিলেন, কিন্তু তাও এই সমাবেশ কি করা গেল না? ছত্রভঙ্গ করা গেল না। এখন কি করা যাবে? এখন সামরিক শক্তি প্রয়োগ করা যাবে। মানে সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীর সাহায্য নেওয়া যাবে। অর্থাৎ যখন এই গত বছরের আগস্টে ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে আমরা দেখলাম কি প্রথমে পুলিশ চেষ্টা করলো, বিজিবি এবং অন্যান্য বাহিনী সবাই চেষ্টা করলো, পারলো না। তখন কিন্তু এই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক বাহিনী মাঠে নামানো হইল। তো ওই তখন কখন এই ১২৯ ধারা প্রয়োগ, যখন স্বাভাবিক অবস্থায় এদেরকে ছত্রভঙ্গ করা যাবে না। তাহলে এই যে উপায়টা বললাম, প্রথমে আদেশ দিলেন, আদেশ দিলে ছত্রভঙ্গ হইল না, এরপরে বল প্রয়োগ করলেন ছত্রভঙ্গ করার জন্য, তাও হইল না, এরপরে পাবলিকের সাহায্য নিলেন, তাও হইল না। এই উপায়গুলো বা পন্থাগুলো অবলম্বন করার পরেও যদি ছত্রভঙ্গ না করা যায় এবং জননিরাপত্তার জন্য ওই সমাবেশগুলো বা বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গ করা আবশ্যক হয়ে পড়ে, তাহলে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে যিনি সর্বোচ্চ পদের তিনি, আর মেট্রোপলিটন এলাকা হলে কে? পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করতে পারবেন এবং সামরিক শক্তি প্রয়োগ করে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। তাহলে এখানে লিখিতর পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। কি এমসিকিউ? যে সামরিক শক্তি আহ্বান করতে পারেন কোন পদবীর কর্মকর্তা বা পুলিশ অফিসার দিলে? এখানে কিন্তু এসপি হইতে পারে, আপনার কাছে মনে হইতে ওসি হইতে পারে না, এসপি ওসি এরা পারে না। এখানে পুলিশের পারে শুধু কমিশনার, পুলিশ কমিশনার মেট্রোপলিটন এরিয়া হইলে। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে হইলে পুলিশকে ক্ষমতা দেওয়া হয় নাই সামরিক শক্তি আহ্বানের, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগবে। এবং মেট্রো এরিয়াতেও যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে ম্যাজিস্ট্রেটই আহ্বান করে, তবে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে কমিশনার উনি সামরিক শক্তি তলব করতে পারেন এবং সামরিক শক্তি প্রয়োগ করে কি করতে পারেন? ওই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। এবং এই বিষয়টার সাথে পুলিশ রেগুলেশনস 158 বা ১৫৮ সম্পৃক্ত। এটা ছিল হলো যে সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি। ১২৭ সমাবেশে অংশগ্রহণকারীদেরকে প্রথমে নির্দেশ দিবে ছত্রভঙ্গ হওয়ার জন্য, নির্দেশ পাইলে তাদের দায়িত্ব ছত্রভঙ্গ হওয়া। ১২৮ এই নির্দেশ দেওয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয় এবং তারা সমাবেশ থেকে ছত্রভঙ্গ হবে না মর্মে যদি দৃঢ় সংকল্প প্রকাশ করে, তাহলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে পারবেন এবং সেনা, নৌ, বিমান এই ৩ বাহিনীর পুরুষ সদস্য ব্যতীত অন্য কোনো পাবলিকের বা জনসাধারণের সাহায্য দাবি করতে পারবেন এবং এদের সাহায্য নিয়ে ছত্রভঙ্গ করতে পারবেন। ১২৮
129-এ বলতেছে যদি উপরের উল্লেখিত যে 2টা পদ্ধতি বললাম, এই 2 পদ্ধতি অবলম্বন করেও যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, সেই ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ করা যাবে। কে পারবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে সর্বোচ্চ পদের ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়া হলে পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। এখন হলো যে 130 ধারা সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার কর্তৃক যে ডাকা বা আহ্বান করা যে সামরিক বাহিনী আছে, এই বাহিনীর অধিনায়কের দায়িত্ব কি? 130 ধারায় কিন্তু সেনাবাহিনীর অধিনায়ক কিভাবে দায়িত্ব পালন করবে এই বিষয়টা। আর তাইলে এটা একটু দেখি আমরা 130 ধারাটা একটু জেনে নেই শুধু। এটা আসলে লিখিত প্রশ্নের জন্য কিন্তু আসে না। যে সেনাবাহিনীর অধিনায়কের দায়িত্ব কর্তব্য কি? তারপরে আমাদের একটু জানা লাগবে। তাহলে শুরুতে কি বলতেছে যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার যদি সামরিক শক্তি আহ্বান করে, তাইলে এই ক্ষেত্রে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার মানে যারা সরাসরি সেকেন্ড আ কি ইন্টার পাস করে যেই সরাসরি ঢুকে আউটসাইড ক্যাডেট না সেকেন্ড লেফটেন্যান্ট বলে। না সেকেন্ড লেফটেন্যান্ট। আচ্ছা যাই হোক সরাসরি যারা ঢুকে এদেরকে বলে কি কমিশন প্রাপ্ত। আর যারা পদোন্নতি পায়া ওই দায়িত্ব পায় এরা নন কমিশন। তাহলে কমিশন প্রাপ্ত অফিসার অথবা সৈন্যদলের দায়িত্বপ্রাপ্ত যদি নন কমিশন কোন অফিসারের মাধ্যমে এই সমাবেশ ছত্রভঙ্গ এবং সমাবেশে অংশগ্রহণকারীদের যদি শাস্তি দেওয়ার জন্য গ্রেফতার করতে পারবেন। তাহলে উনাদের প্রথম কাজ হইলো যে যদি পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা আসেন তাহলে এটা কমিশন প্রাপ্ত অফিসার হোক আর দায়িত্বপ্রাপ্ত নন কমিশন অফিসার হোক, তারা কি করতে পারবেন? সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে গ্রেফতার করতে পারবেন। এরপর বলতেছে যে আ এই ধরনের যে অফিসার থাকবেন অর্থাৎ সেনাবাহিনীর যে অফিসার থাকবেন তারা অবস্থা বিবেচনা করে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে উপায় ভালো মনে করবেন সেই উপায়ে সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এবং যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে ব্যক্তি ও সম্পদের ক্ষতি করে লোকজনদেরকে গ্রেফতার করার কথা বলা হচ্ছে। তাহলে প্রথম কাজ কি ওই কর্মকর্তার প্রথম কাজ হলো তারা গ্রেফতার করতে পারবেন সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। দ্বিতীয় বলতেছে যে তারা অবস্থা অনুযায়ী যেকোনো যেটা তারা মনে করে যে আসলে আবশ্যক যে পদ্ধতি অবলম্বন করে সেটা ছত্রভঙ্গ করার সেই পদ্ধতি অবলম্বন করতে পারবেন এবং এই ক্ষেত্রে কম শক্তি প্রয়োগ করে মানুষের যাতে ক্ষতি না হয়, সম্পদের যাতে ক্ষতি না হয় সেইভাবে লোকদেরকে গ্রেফতার করে সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। এরপরে 131 ধারাটা আমি বাতিল মানে করি নাই কারণ এখানে জনসমাবেশ ছত্রভঙ্গ করতে কমিশন প্রাপ্ত সামরিক অফিসারের ক্ষমতা ওইটা আর পড়ি নাই। ১৩১ টা ১৩০-৩১ আমাদের লাগে না। তারপরে একটু জাস্ট জেনে রাখা আরকি। তাইলে ১৩০ এ হলো যে কমিশন এবং নন কমিশন ২ টাই আর ৩১ এ শুধু কমিশন প্রাপ্ত অফিসারদের দায়িত্ব কর্তব্য বলা হচ্ছে। এরপরে ৩২ ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা। যদিও এটার আসলে রাজনৈতিক সরকারের উপর নির্ভরশীল। এটা আমাদেরকে রক্ষা কবচ বলা হয়। কিন্তু আসলে রক্ষা কবচ অনেক সময় কাজ করে না। যেমন এই ৫ই আগস্টের ক্ষেত্রে আমরা তাই দেখলাম। এখানে কি বলছে যে এই সরকারের অনুমোদন ব্যতীত নবম অধ্যায় অনুসারে সরল বিশ্বাসে কৃত কোনো কার্য পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, কোনো সামরিক অফিসার বা অন্য কোনো ব্যক্তি বা যে আদেশ মানতে বাধ্য এমন কোনো নিম্নপদস্থ অফিসার, সৈনিক বা স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করা যাবে না। অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে যাইয়া যারা কাজ করলো এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু আমরা দেখলাম কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে যারা গুলি করলো করলো এরকম অসংখ্য মামলা হইছে কিন্তু। তাইলে এটা আসলে আইন প্রয়োগের উপর নির্ভর করে। কর্তৃপক্ষ যদি চায় করতে পারে কিন্তু এই রক্ষা কবচ অনেক সময়ই কাজ করে না। আমরা দেখলাম যে ৫ই আগস্ট এটা অনেক ক্ষেত্রেই কাজ করে নাই। কারণ আমাদেরকে যদি নির্দেশ দেয় যে ফায়ার করো, এখানে আসলে ফায়ার না করে উপায় নাই। কারণ কেন ফায়ার করলাম এর জন্য যদি মামলা হয় তাহলে ১৩২ ধারা কি হইল? ব্যত্যয় হইল। এই ১৩২ ধারায় যেটা বলতেছিল সরাসরি যে নবম অধ্যায় অর্থাৎ এই যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে সরল বিশ্বাসে কৃত কাজ। সরল বিশ্বাস কি? যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে কোন কাজ করা। মানে আমার কমান্ডারই আমাকে অর্ডার দিছে এই জিনিসটা নিশ্চিত হইয়া আমি কার্যক্রম গ্রহণ করা। তাহলে আমার কমান্ডারই তো নির্দেশ দিছে যে ফায়ার করো, অ্যাকশন, লাঠি চার্জ। এই অনুযায়ী আপনি কাজ করতে যাইয়া যদি কোন
ঘটনা বা দুর্ঘটনা ঘটে, এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, সামরিক অফিসার অথবা নিম্নপদস্থ সৈনিক অথবা কনস্টেবল বা এই নিম্নপদস্থ কোনো অফিসারের বিরুদ্ধে ফৌজদারি আদালতে কোনো মামলা করা যাবে না বলে ১৩২ ধারায় সুস্পষ্টভাবে বর্ণনা আছে। এটা আমরা কি বলি, এটাকে রক্ষা কবচ, আমাদেরকে রক্ষা করবে বলে এটাকে বলি রক্ষা কবচ। কিন্তু রক্ষা কবচ কি সবসময় কাজ করে না। আমার মনে হয় আজকে এই ১৩২ পর্যন্তই থাকুক। একদিনে বেশি পড়াইলে আবার মাথার উপর দিয়ে যাবে। কালকে একটা পরীক্ষা হবে ১০০ পর্যন্ত। ১ থেকে ১০০ পর্যন্ত। আজকে ১১ থেকে ১৩২ পর্যন্ত বললাম। এমসিকিউ স্যার ১০০ পর্যন্ত।